বালুরঘাটে আত্রেই নদীর একাংশ ভেঙে বিপত্তি, জলের তোড়ে ড্যামের একাংশ ভেঙে যায়। আর আত্রেই নদীর বাঁধ ভেঙে বিপত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেচ দপ্তরও করা। আরো ডিটেইল এ বিষয়ে জানতে পারবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেচ দপ্তরও করা হয়েছে, একাধিক আধিকারিককে শোকজ, কি ব্যবস্থা নেওয়া হলো? একদমই, দেখো আত্রাই নদীর ড্যাম ভাঙাকে কেন্দ্র করে কিন্তু উত্তরবঙ্গ সফরে থাকাকালীন এই ঘটনা ঘটেছিল, যে কারণে যেটা মুখ্যমন্ত্রী যেটা জানা গেছে যে 6 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এর পাশাপাশি একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, যে কারা এই ধরনের কাজ করলো, কিভাবে কাজ করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু নজর দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং নদী বাঁধ, যে বাঁধ ভেঙে রয়েছে, সেই বাঁধ কিন্তু খুব শিগগিরই সেই বাঁধ সংস্কারের কাজ সম্পূর্ণ করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, দক্ষিণ দিনাজপুরে আত্রেই নদীর যে বাঁধটা ভেঙেছে 4-5 বছর আগে, আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে, সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রেই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারির অর্ডার দেওয়া হয়েছে এবং কাজটা ইমিডিয়েট করার কথা বলা হয়েছে। মৃত্যু হয়েছে রোগীর, তারপরও চিকিৎসার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ পরিবারের। সুজাপুরের নার্সিংহোমে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরাও পৌঁছে যান। ঠিক কি ঘটেছে সেবকের কাছ থেকে জানতে পারবো। সেবক, রোগী মৃত্যুর পরেও চিকিৎসার অভিযোগ, ঠিক কি ঘটেছে? একদমই, দেখো সোনিয়া, এরকমই অভিযোগ, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ, আর তাই প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। মালদহের কালিয়াচকের সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোম, সেখানে এই অভিযোগ গত পরশুদিন এক যুবক, তার গলব্লাডার অস্ত্রোপচার হওয়ার কথা এবং তাকে নাকি মাইক্রোস্কোপি অস্ত্রোপচার করা হবে এমনটাই বলা হয়েছিল পরিবারকে। তারপর তার ওপেন অস্ত্রোপচার হয়। এরপর গত পরশুদিন অর্থাৎ সোমবারের দিন পরিবারের লোকজন তাদের দেখে সন্দেহ হয় এবং তারা প্রশাসনকে জানান। এরপরে প্রশাসনের দল যখন পৌঁছয় তখন তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় এই রোগীকে, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই মৃতদের ময়না তদন্ত হয়েছে আর প্রশাসনের দল আজকে কিন্তু ওই নার্সিংহোমে আচমকা অভিযান চালিয়ে দ্বিতীয় দফায় ফের তদন্ত করলেন এবং জেলা শাসকের সঙ্গেও আমার কথা হয়েছে, তিনিও যেটা জানিয়েছেন যা অভিযোগ পাওয়া যাবে সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে। ময়না তদন্তের রিপোর্ট এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পেশেন্ট পার্টি গেছে, আইসিইউতে গিয়ে দেখেছে, এবং কিছু নেই, এমনি কেউ মানে যদি বলে দিচ্ছে এটা ভুল আমরা বলবো। আমাদের কাছে 2বার ইনভেস্টিগেশন টিম আসলো, তো ওনারা কিছু খুঁজে পাননি সেরকম। তো ওনারা বলতে চাইছে যে এরকম কোনো ভুল নেই আমাদের নার্সিংহোমে। কিছু লোক আছে এর পেছনে যারা বদনাম করতে চাইছে, কিছু লোক টাকা খেতে চাইছে, এবারে ওটার জন্য আমরা স্টেপ নিব। নজর রাখবো এবার জগৎবল্লভপুরের দিকে। গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধর, হ্যাঁ, একেবারে পঞ্চায়েত অফিসেই প্রধানকে গণপিটুনি। আগে ছবি দেখাই আপনাদের। প্রধানকে গণপিটুনি। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, স্থানীয়দের রোষের মুখে পড়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান, তা ছবিই বলছে, কিন্তু কেন, কি কারণ? দেখো, স্থানীয় মানুষদের যেটা অভিযোগ, যেটা প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বরগাছিয়া 1 নম্বরের প্রধান তিনি কিন্তু পঞ্চায়েত অফিসে আসতেন না। তার কারণ কি? কারণ 1-1.5 মাস আগে তার একটি আপত্তিকর ভিডিও সেটি ভাইরাল হয় এবং তারপর থেকেই সে কিন্তু মুখ লুকিয়ে রাখে এবং এই না আসার ফলে সাধারণ মানুষ কার্যত পরিষেবা থেকে ব্যাহত হচ্ছিল। গতকাল জগৎবল্লভপুর থানার পুলিশের সাহায্যে যখন এই প্রধান পঞ্চায়েত অফিসে ঢুকতে যায় তখন স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং তাকে মারধর করে, সে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তাকে কার্যত তার ঘরে
তালা দিয়ে দেওয়া হয়, কোনো রকম ভাবে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এই গোটা বিষয়ে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছে যে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। একদিকে রাজনৈতিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা, অন্যদিকে প্রশাসনিক ভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। কেন তিনি আসেননি তার কাছে জানতে চাওয়া হবে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার পর থেকেও কিন্তু পঞ্চায়েত অফিসে কার্যত তালা দেওয়াই রয়েছে। অন্যদিকে পানিহাটি, সেখানে আবার মাটি মাফিয়ার দৌরাত্ম্য। বছরের পর বছর মাটি ফেলে ভরাট হচ্ছে খাল। জমি মাফিয়ার দৌরাত্ম্যে খাল এখন ডোবায় পরিণত হয়েছে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কেন এই যে বছরের পর বছর ধরে তিনি মাটি ফেলছেন, খাল ভরাট করছেন, প্রশাসন কিচ্ছু জানে না? এটা তো হয় না। দেখো, পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ড সোদপুর পঞ্চাননতলা এলাকাতে এভাবেই কিন্তু প্রাচীন যে সোনাই নদীর জমি, সেই জমির যে জলাশয়, সেই জলাশয় জায়গা কিন্তু মাটি কারবারি যারা রয়েছেন তারা কিন্তু মাটি ফেলে ভরাট করছেন। এবং সেই জায়গা থেকে প্রশাসনের একদম নাকের ডগাতে এই ধরনের ঘটনাগুলো তারা করছিলেন। জেসিবি লাগিয়ে মাটি ফেলে ভরাট করা হচ্ছিল এবং সেই জায়গা থেকে স্থানীয় বাসিন্দারা বারংবার বলেছেন, কিন্তু কোনো রকম কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারপরে যখন স্থানীয় বাসিন্দারা একদম ঘটনাস্থলে যে সময় ভরাট করা হচ্ছিল সেই সময় গিয়ে তারা জেসিবি আটকে বাধা দেয় এবং বাধা দেওয়ার পর এই যে স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান এলাকার স্থানীয় কাউন্সিলর পূজা চ্যাটার্জি এবং সেই জায়গা থেকে গিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেও কিন্তু কাউন্সিলর, তিনি কিন্তু এই ভরাটের কাজ কিন্তু বন্ধ করে দেন। এবং যারা এই ভরাটের কাজ করছিলেন তারা সাফাই দিচ্ছেন যে তারা ভরাট করছেন না, তারা জঙ্গল পরিষ্কার করছেন। কিন্তু এই জঙ্গল পরিষ্কারের নাম করে জেসিবি লাগিয়ে যদি জঙ্গলই পরিষ্কার করতে হয় তাহলে জেসিবির কি কাজ? এই যে একদম মাটি ফেলে যে আমাদেরও নজর থাকবে সুবীর। চম্পাহাটিতে সোনার দোকান, সেখানে লুট হয়ে গেল। দুটো বাইকে করে হেলমেট পরে 3 দুষ্কৃতী এলো আর তারপরই লুট। আর দুপুরে সে সময় দোকান মালিক বাড়িতে খেতে গিয়েছিলেন আর সেই সময় চোর এলো, দুষ্কৃতীরা এলো। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পণ জানাতে পারবে। অর্পণ, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? কারণ ঠিক যে সময় দোকান মালিক খেতে গেলেন সেই সময় লুটের ঘটনা ধরা সম্ভব হয়েছে। দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে ধরা সম্ভব হয়নি এবং পূর্ব পরিকল্পিতভাবেই তারা এসেছিলেন এমনটাই পুলিশ মনে করছে। কারণ চম্পাহাটি যে এলাকায় এই দোকান, সেখানে তারা বেশ কয়েকদিন এসে রেকি করার পরেই সেই সময়টা তারা বেছে নিয়েছিলেন এবং খুব তারা যখন এই ডাকাতির ঘটনা ঘটে এবং তারপরে তারা যখন বেরিয়ে যাচ্ছেন তখন দোকানের যে সিসি ক্যামেরার যে ফুটেজ সংগ্রহের জন্য যে হার্ড ডিস্ক, সেটাও তারা কেটে নিয়ে চলে যায়। এবং এই দোকানেই গত কয়েক বছর আগে 2021 সালে এই দোকানে লুটের ঘটনা ঘটেছিল। তারপর 25 সাল, অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তারা অনেক দিন আগে থেকে এই দোকানের ওপরে তাদের নজর ছিল এবং সোনারপুর থানার পুলিশের সঙ্গে সঙ্গে বারুইপুর পুলিশ জেলার এসওজি টিম তারা তদন্তভার নিয়েছেন। ইতিমধ্যেই সেখানে যে দোকানের আশেপাশের যে সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে। যেহেতু তারা বাইক নিয়ে এসেছিল, এই চম্পাহাটি এলাকায় যে এন্ট্রেন্স গুলো রয়েছে সেখানেও এই ফুটেজ গুলো সংগ্রহ করছে পুলিশ। কলকাতাতেও ড্রোন। হ্যাঁ, কলকাতার আকাশে অজানা উড়ন্ত বস্তু। সোমবার কলকাতার আকাশে 7 উড়ন্ত বস্তু দেখা যায়। রাতের আকাশে 7টি অজানা উড়ন্ত বস্তুকে ঘিরে ক্রমশ রহস্য বাড়ছে। আর এই অজানা উড়ন্ত বস্তুর তদন্ত শুরু করেছে লালবাজার। আরো বিস্তারিত অমিতের কাছ থেকে জানতে পারবো। অমিত, প্রথম নজরে আসে বন্দর এলাকায়, তারপর একে একে দেখা যায় এই উড়ন্ত বস্তুকে। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, লালবাজারের তরফে দাবি করা হচ্ছে সোমবার রাতে 9টা থেকে 9:30টার মধ্যে কলকাতার আকাশে লাল রঙের আলো জ্বলছে এমন একটি আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। তবে এটি ড্রোন না অন্য কিছু সেটি এখনো পর্যন্ত পুলিশের তরফে স্পষ্ট করা যায়নি, কারণ তারা এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। মূলত প্রথম দেখা যায় এটি বন্দর এলাকা অর্থাৎ দক্ষিণ পশ্চিম থেকে কার্যত এই উড়ন্ত বস্তু দেখা যায় এবং সেখান থেকে আস্তে আস্তে হেস্টিংস হয়ে ময়দান এলাকা এবং ময়দান এলাকার যে বহুতলগুলো রয়েছে বহুতলের পাশ থেকে কিন্তু আস্তে আস্তে
সাধারণ চোখে দৃশ্যমানতার বাইরে চলে যায়, এমনটা কিন্তু পুলিশের তরফে বলা হয়েছে। এবং ঘটনার পরেই পুলিশের যখন বিষয়টি নজরে আসে, এরপরই লালবাজারের তরফ থেকে স্থানীয় যে থানাগুলি রয়েছে অর্থাৎ হেস্টিংস, ময়দান, এই থানাগুলো রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে। কারণ এখানেই রয়েছে আমাদের সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার বা ফোর্ট উইলিয়াম, এবং ফোর্ট উইলিয়ামের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদের তরফে কোনো মহড়া চলছে কিনা সেটা পুলিশের তরফে জানতে চাওয়া হয়েছিল, এবং ফোর্ট উইলিয়ামের তরফে সেদিন রাতেই পুলিশকে জানানো হয়েছিল যে তাদের তরফে কোনো এই ধরনের কোনো তাদের মহড়া করা হয়নি। তাহলে এই অজানা উড়ন্ত বস্তু কি তা নিয়ে একদিকে যেমন লালবাজার তদন্ত শুরু করেছে, অন্যদিকে সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু তদন্ত করা হচ্ছে। কারণ তাদের তরফে অফিসিয়ালি যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে তাদের কাছেও বিষয়টি তাদের কাছে রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে তারা তদন্ত করছে। তবে যে বিষয়টি পুলিশের জালে মোবাইল চুরির গ্যাং গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে, 204টে মোবাইল উদ্ধার হয়েছে সুন্দরবনে পুলিশের অভিযান, আর তাতেই এই সাফল্য। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত 204টি মোবাইল উদ্ধার করা গেছে, এ তো পুলিশের বড়সড় সাফল্য। হ্যাঁ, একেবারেই। দেখো, সুন্দরবন পুলিশ জেলার পুলিশের বড়সড় সাফল্য। মাত্র 2.5 মাসের মধ্যে 204টি মোবাইল, যার আনুমানিক মূল্য 30 লক্ষ টাকারও বেশি, এতগুলো মোবাইল কিন্তু উদ্ধার হয়। শুধু মোবাইল নয়, সব থেকে বড় বিষয় এই মুহূর্তে যেটা হচ্ছে 3 জনের একটা গ্যাং কিন্তু যে এই যে সুন্দরবন পুলিশ জেলার পুলিশের তরফ থেকে যে এসওজি টিম তৈরি করা হয়েছিল, সেই এসওজি টিমের তরফ থেকে সেই গ্যাংকে কিন্তু ধরতে পারা গেছে। এই 3 জনকে কিন্তু রয়েছে নাকি অন্য আরো কেউ রয়েছে, সে বিষয়ে কি কিছু আপডেট পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দেখো, পুলিশের তরফ থেকে যেটা মনে করা হচ্ছে আরও অনেকেই জড়িত থাকতে পারে, এবং এই 3 জন নয়, এই 3 জনের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং পুলিশের যেটা ধারণা আরও অনেকেই জড়িত থাকতে পারে, এবং সেই ভয়েস কিন্তু সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে যেটা জানানো হচ্ছে যে এই যে গ্যাং কিন্তু বাস এবং ট্রেনকে মূলত লক্ষ্য করা হতো, এবং সেই জায়গা থেকে কিন্তু মোবাইলগুলোকে চুরি করা হতো। এই যে গ্যাংয়ের কাছ থেকে মোট 20টি মোবাইল উদ্ধার করা গেছে। সব মিলিয়ে এই মুহূর্তে সুন্দরবন পুলিশ জেলার সব থেকে বড় সাফল্য হচ্ছে এই যে গ্যাংটাকে ধরা। বেশ। শিলিগুড়ির মাটিগাড়ার দিকে নজর রাখবো, কারণ স্বামী স্ত্রী সহ 3 জন ইতিমধ্যে জালে। কারণ মাদক উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে, প্রায় 2 কেজি মাদক উদ্ধার হয়েছে। তাছাড়াও বিপুল কাঁচা মালও উদ্ধার হয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এই যে মাদক উদ্ধার, তার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। আরো বিস্তারিত পার্থ জানাতে পারবে। পার্থ, বহুতলে বসে মাদক তৈরির কারবার, মানে পরিবারের লোকজনই মাদক তৈরি করতো, কতদিন ধরে তাদের এই কারবার চলছে? একেবারে তাই। দেখো, শিলিগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা জুড়ে কিন্তু মাদকের কারবার দীর্ঘদিনের। কিন্তু এই যে মাদক তৈরি করা হচ্ছে শিলিগুড়ি শহরের বুকে, শহর সংলগ্ন এই মাটিগাড়ায়, তা কিন্তু অবশেষে পুলিশের নজরে এলো। এবং গোপন সূত্রে খবর পেয়ে সেই মাটিগাড়ায় যেই বহুতলে এই মাদক তৈরি করা হতো রীতিমতো, যেখানে স্বামী স্ত্রী তারা নিজেরাই এই মাদক তৈরি করতো, এবং তা কিন্তু শিলিগুড়ি সহ আশপাশের এলাকায় তা বিক্রি করা হতো। এবং এই গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালায়, এবং সেখান থেকে কিন্তু প্রচুর এই মাদক তৈরির যে কাঁচামাল, সেই সব সামগ্রী উদ্ধার হয়েছে। এবং এই কাঁচামাল কোথা থেকে আসতো না, মালদার থেকে নিয়ে আসা হতো। এবং যে 3 জনকে গ্রেপ্তার করেছে স্বামী স্ত্রী ছাড়া অপরজন, অর্থাৎ তৃতীয় ব্যক্তি, সে মালদার থেকে এই কাঁচামাল সরবরাহ করতো, এবং দীর্ঘদিন ধরে এই ব্যবসা চলতো বা এই মাদক তৈরি হতো, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। বা ধৃতদের নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ, এবং তাদেরকে জেরা করে কতদিন ধরে এই কারবার চলতো। কারণ এর আগে যে শিলিগুড়িতে যে মাদক উদ্ধার হয়েছে বা মাদক পাচারে যে গ্রেপ্তার হয়েছে, তা কিন্তু মূলত মালদা এবং মুর্শিদাবাদ থেকেই শিলিগুড়িতে আনা হতো মাদক বিক্রি করার উদ্দেশ্যে, এবং তারপর তারা পুলিশের জালে ধরা পড়তো। কিন্তু মাদক তৈরি হচ্ছে শিলিগুড়ি শহর একদম কোল ঘেঁষে এই মাটিগাড়ায়। স্বাভাবিকভাবে গোটা ঘটনায় কিন্তু আশপাশের যে এলাকা, তারাও আজ পর্যন্ত আজ পায়নি। গতকাল যখন পুলিশ এই অভিযান চালায়, আশপাশের বাসিন্দা তারাও কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে যে এর বহুতল বাড়ির আড়ালে এই মাদকের গোপন কারবার। স্বাভাবিকভাবেই কিন্তু যে আরো অনেকেই এর সঙ্গে জড়িত, এমনটাই কিন্তু তদন্তকারী কর্তারা জানতে পারছে, এবং তাদেরকে জেরা চালাচ্ছে পুলিশ। বেশ। সোমবার জলদাপাড়ায় গন্ডারের হানা, আর তাতে 2 প্রাণ চলে যায়, 2 জনের মৃত্যু। গন্ডারের হানায় ঠাকুমা নাতনির মৃত্যু হয়। পরিবারকে আর্থিক সাহায্যও দিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। কত টাকা সাহায্য করা হলো, আরো ডিটেল আপডেট জানাতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, গন্ডারের হামলায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, কি আপডেট পাওয়া যাচ্ছে?
দেখো সোনিয়া, সোমবার দিন ঘটনা ঘটেছিল এবং আজকে বুধবার এই কিন্তু আর্থিক সাহায্য করা হলো। আজ সকালবেলায় কিন্তু একেবারে যে দুজন মারা গেছিল সেই দুজনেরই পরিবারকে 5 লক্ষ করে মোট 10 লক্ষ টাকার চেক জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ পরিবারের হাতে তুলে দিয়েছে। যেটা ঘটনা, সেটা এই ঘটনা একটি নজির করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। তার কারণ হচ্ছে এই ঘটনা ঘটা বা মৃত্যুর 48 ঘন্টার মধ্যেই কিন্তু পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হলো। যেটা জানা গিয়েছে যে সেটা যে ঠাকুমা মারা গিয়েছিল তার যে স্বামী এবং তার 2 পুত্র, এই 3 জনকে 5 লক্ষ টাকা তার ক্ষতিপূরণের টাকা ভাগ করে দিয়েছে বন দপ্তর, এবং যে নাতনি মারা গিয়েছিল তার স্বামীর অ্যাকাউন্টে কিন্তু বাকি 5 লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়েছে। এই টাকা ক্ষতিপূরণ পেয়ে কিন্তু খুশি গ্রামবাসী থেকে পরিবারের লোকজন। তার কারণ হচ্ছে জঙ্গলের ভেতরে এই মৃত্যুর ঘটনা ঘটেছিল। জঙ্গলের ভেতরে মারা গেলে সাধারণত বন দপ্তর বেশ, একেবারে এই ঘটনার 48 ঘন্টার মধ্যেই আর্থিক সাহায্য। বন দপ্তরকে আমরা স্বাগত জানাই যে বিগত সোমবারে আপেডরাবা আর তাবিতারাবা গন্ডারের হানাতে মৃত্যু হয়, তার পরিবারকে আজকে 5 লাখ টাকা চেক প্রদান করলো। 36 ঘন্টার মধ্যে এটা পরিবারকে 10 লাখ টাকা দিয়ে সহযোগিতা করলো।